ভালো আছি, আল্লাহর শুকরিয়া। শারীরিকভাবে সুস্থ আছি। আমি জানি না কোনো মা তার সন্তানকে নিয়ে তার বাবাকে কেন্দ্র করে এই ধরনের বাজে কথা বলতে পারে কিনা, আমি সেটা জানি না। তাহলেই মানুষের রূপ পরিবর্তন হয়ে যায়, এটা চিরন্তন সত্য। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, প্রথমে আপনাদের মাঝে এক ভাইয়ের অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। সম্মানিত দর্শক, সানমিত তন্নিকে তো সবাই চিনেন। তার আগে একটা বিয়ে হয়েছিল, এরপর আরেকটা বিয়ে হয়েছে। এবার তার সাবেক স্বামী যে কথাগুলা বলেছে তন্নিকে নিয়ে, যা শুনলে দর্শক রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। সোশ্যাল মিডিয়া কিন্তু এখন তাকে নিয়ে তুলপাড়। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন তন্নি কিন্তু আবারও বিয়ে বসেছে। সম্মানিত দর্শক, তার সাবেক স্বামীর সাথে তন্নির কি এক ঝামেলা ছিল। সম্মানিত দর্শক, তার সাবেক স্বামী যে কথাগুলা বলেছে, যা শুনলে দর্শক আপনারা অবাক হবেন। একজন মানুষ এতটুকু খারাপ হতে পারে কিভাবে? সম্মানিত দর্শক, আমি আমার মুখ দিয়ে কোনো কথা বলবো না। সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে সেই মানুষটার সাথে তন্নির কি ঘটেছিল। সম্মানিত, কেঁদে কেঁদে তিনি যে কথাগুলা বলেছে, প্রিয় দর্শক, আমি আর কথা বেশি না বলে সরাসরি আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি। তো আমি তো আসলে মানে লাইভে আসছি আইসা, আমি কাউকে আঘাত করে তো কোনো কথা বলি নাই। আমি যত কথাই বলছি, আমার কথা শেষে আমি সবার কাছে সরি বলছি যে আমি আসলে কাউকে কোনো ধরনের আঘাত করে কথা বলতে চাই নাই, কথা বলি নাই। আর হচ্ছে যে আমার সানবিটাকে নিয়ে যে ধরনের একটা কথা বললো, আসলে এত আমার বয়সে আমি কোনোদিন এই ধরনের বাজে কথা আমি শুনি নাই, চিন্তা করতে পারি নাই যে তুমি এত ন্যারো মাইন্ডেড হয়ে গেছে যে সে এই ধরনের বাজে মন্তব্য করতে পারে। কারে নিয়ে করলো? আমি যেমন সানবির বাবা, সেও তো সানবির মা। আমি কোনো মাই তার সন্তানকে কোনো এই ধরনের বাজে মন্তব্য করাই দিতে পারে না। আমার একটাই দোষ, বাংলাদেশ মুসলিম কান্ট্রি। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, আর মুসলমান হিসেবে আমি একজন মুসলমান হিসেবে আমি পৃথিবীতে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট গোলাম হইলাম আমি। আর সেই নিকৃষ্ট মানুষটাই আমি আজকে নিকৃষ্ট বাবা হয়ে গেলাম। আমি আমার সন্তানকে চাইছি পর্দার মধ্যে রাখতে, আমি তারও চাইতাম পর্দার মধ্যে রাখতে। এবং সে করলো কি, আমার মেয়েটারে নিয়ে আমার সাথে একটা বাজে কথা জড়ায় দিল। আমার মেয়েটার তো একটা সমাজ আছে, তাই সে একটা স্কুলে পড়ে। তনির কথা অনুযায়ী আপনারা যান, তনি এই কি করছে, বললো যে বাংলাদেশের টপ 5 ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে সে পড়াশোনা করতেছে। ওইখানে খুব ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়েরা নিশ্চয়ই, কারণ আমার পক্ষে তো আর এই ভালো এত বড় স্কুলে ইংলিশ পড়ানো আমার পক্ষে সম্ভব না। আমার যেটা সম্ভব সেটা আমার বাচ্চাদেরকে আমি পড়াচ্ছি। হ্যাঁ, সানবিকেও আমি এখানে কিশোরগঞ্জে অ্যাঞ্জেল কিন্ডারগার্টেন একটা স্কুল আছে, আমি ওখানে ভর্তি করছিলাম। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী বলবো, একটা সমাজ তো আছে, আরো 10টা গার্ডিয়ানের বাচ্চারা ওখানে পড়ে, তারা কি বলবে? তারা তো প্রশ্ন করবে। আমি আপনাদের কাছে হাত জোর করি, আবার সানবিটারে এই ধরনের কোনো বাজে কোয়েশ্চেন করেন না। কারণ মানুষ তো আসলে কারে কি বলতেছে এই ধরনের কথা। যে একজন যদি যায় প্রশ্ন করে যে সানবি তোমার বাবা কি তোমাকে ব্যাপটাইজ করে, আমার মেয়েটা কি পরিমাণ মেন্টাল একটা ট্রমাটাইজ হয়ে যাবে আপনি চিন্তা করতে পারেন। সে তো এমনিতেই একটা ইয়ার মধ্যে আছে যে যে আমার মা তারে বাধ্য করা হইতেছে দুদিন পর পর এক একজনের বাবা ডাকার জন্য, তারে বাধ্য করা হইতেছে। আমার টাকা নাই, এটাই হচ্ছে আমার মূল প্রবলেম। আমি চাইছি আমার মেয়ে পর্দায় থাকুক, এটা আমার প্রবলেম। আমি চাইছি টনি যখন আমার ওয়াইফ ছিল, টনিকে পর্দার মধ্যে রাখতে, এটা ছিল আমার প্রবলেম। সে অনেক কথা বলছে। মানুষ, আমার ফ্রেন্ডরা, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার এই অন্তত আমার ভালো চায়, আপনারা কিশোরগঞ্জে, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর জন্ম কিশোরগঞ্জ। আমার বাসা হচ্ছে গাইটাল বাস স্ট্যান্ডের সাথে, মেইন প্রপারে আমার বাসা। আপনারা কিশোরগঞ্জে আইসা যে কাউরে জিজ্ঞেস করতে পারেন যে শোয়েব কোনোদিন কারোর সাথে বেয়াদবি করছে কিনা, অথবা শোয়েবের নামে কোথাও একটা জিডি হয়েছে কিনা, অথবা শোয়েবের নামে কোথাও একটা সালিশ বসছে কিনা, কোন একটা বিচার গেছে কিনা, আপনি জিজ্ঞেস করতে পারেন। 18 বছর ঢাকায় ছিলাম, কোনোদিন কেউ আমার বাবাকে কমপ্লেন করতে পারে নাই। কোনোদিন আমার কোনো রিলেটিভ, আমার ঢাকায় অসংখ্য রিলেটিভ আছে, খুব ভালো ভালো জায়গায় আছে, তাদেরকেও কোনোদিন আমার কাছে আগে আমার কোনো প্রবলেম হয়ে আমি ক্রিয়েট করে ফেলছি, এর জন্য আগায় যাইতে হয় নাই। হ্যাঁ, আমি মূর্খ, আমি তনিরে শিক্ষিত বানাইছি।
আমি তনিরে শিক্ষিত বানাইছি, আমি ওরা পড়াশোনা করাইছি। আপনারা জানেন কিনা জানি না, আপনারা জানার কথাও না, আমি বলি নাই। অনেকেই আমার পরিবারকে নিয়ে অনেক কথা বলছেন, কারণ সে একতরফা ভাবে বলে গেছে। তারা সবাই বলছে যে তুমি কার বিরুদ্ধে যায় তুমি বলবা, সে তো তোমার সন্তানের মা, হোক সে আরেকজনের সংসার করতেছে, হোক সে অন্য কারো ঘর করতেছে, হোক সে যেখানেই থাকুক, কিন্তু বেলা শেষে কিন্তু তনি হচ্ছে সানভীর মা। তো তুমি একটা কথা বললে এটা সানভীর মার কাছে, মার উপরে তো চলে আসে। আচ্ছা ঠিক আছে, আমি কখনোই বলি নাই। আমার সানভীটা যখন আসতো আমি ওর বাসার নিচ থেকে যায় নিয়ে আসতাম, আমি ওর বাসার নিচ থেকে যায় নিয়ে আসতাম। এটা কিছুদিন ধরে হচ্ছে। এর আগে হিয়া আহ কুলিয়াচর পর্যন্ত নিয়ে আসতো, আমি ওখান থেকে যায়, কুলিয়াচর থেকে যায় আমি সানভীরে পিক করে নিয়ে আসতাম। একটু অতীতে যাই, সবটাই তো অতীত বলতেছি। আপনারা হিয়াকে চিনেন, হিয়াকে জানেন তনির বোন হিসেবে, আমিও তারে জানি আমার বোন হিসেবে। তো আমি যখন ঢাকায় ছিলাম, তো সানভীর যে নানা, হ্যাঁ, এই তনির বাবা, তিনি আমাকে বলতো যে বড় মেয়ে হিসেবে তো আমি তারে, আমার বড় সন্তান তো আমি মানুষ করতে পারি না, বাবা দেখো তুমি পারো কিনা, কতটুকু পারো। কারণ সে আমার অবাধ্য। কারণ উনিও পছন্দ করতো না তনির এরকম চলাফেরা, উনিও পছন্দ করতো না। ওনারও এটা নিয়ে, কারণ উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন পড়তেন, ওনার এলাকায় ওনার একটা সম্মান আছে, উনি একটা সম্মান নিয়ে চলতেন, যে সম্মানে এখন ধরেন আমি যদি সন্তান হিসেবে যদি আমার উগ্র চলাফেরা হয়, এটার ব্লেমটা মা বাবার উপর আসবে, এটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক। তো এখন কথা হয়েছে যে উনিও এগুলা মানতে পারে নাই। হিয়া আসছে আমার বাসায়, আপনারা সবাইকে আমি বলতে পারি, আপনাদের সবাইকে আমি বলে দিই, আপনারা পার্সোনালি হিয়াকে প্রশ্ন করে দেখতে পারেন হিয়ার সাথে এখন কোথায় আছে, কিভাবে আছে আমি জানি না। হিয়াকে আপনারা পার্সোনালি প্রশ্ন করে দেখতে পারেন যে শোয়েবের সাথে যখন তোমরা এক বাসায় থাকতা, তোমার বোন অনেক সময় থাকতো না বাসায়, আমি কোনোদিন তার দিকে ভালোভাবে চোখ তুলে পর্যন্ত তাকাই নাই। সে তো মানে যথেষ্ট সুন্দরী, মাশাআল্লাহ, আল্লাহ তারে যথেষ্ট সুন্দরভাবে বানায় পাঠাইছে পৃথিবীতে। হ্যাঁ, কোনোদিন এই ধরনের কথা বলতে পারবে না। এবং আজ পর্যন্ত এই লাইভে এসে সে যে বললো আমার মা বাবা তারে ঠিক ঠিক মতো খাইতে দিতে পারে নাই, এই সেই। আপনারা জানেন কিনা জানি না, আপনাদেরকে জানাই, আমি আমি মা বাবার একমাত্র ছেলে, আর আমরা এক ভাই এক বোন। তো আমার বিয়ের পরে, তনিকে বিয়ের পরে আমার মা বাবা তাদের একমাত্র ছেলের বউ হিসেবে, হ্যাঁ, ছেলের বউ হিসেবে তারা এতটা প্রায়োরিটি দিত, আমি একটা ডিসিশন দিলে আমার মা বাবা তার সাথে বুঝে তারপর ওই ডিসিশনটা ফাইনাল করতো, বুঝছেন। এখন অনেকেই বলতেছেন যে আমি এতদিন কোথায় ছিলাম। আমি একটু একটু আগে কিন্তু বললাম যে আমি চাই নাই আপনি যারা যারা বাবা আছেন, মা আছেন, হ্যাঁ, বাবা মায়েদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার সন্তান। আমার আমার সানভিটা, অনেকে প্রশ্ন করছেন যে ওনার নাম কি, শাহাদাত রহমান, উনি বেঁচে থাকে আমি কেন কথা বলি নাই, উনি বেঁচে থাকতে কেন আমি এগুলা নিয়ে আপত্তি করি নাই। ওখানে মায়ের আদরটা, টোটাল যে মায়ের আদরটা সেটা হিয়া করতো। হ্যাঁ, ওই সারফরাজকেও করতো, সানভিকেও করতো। সানভি অসুস্থ থাকলে সারা রাত পর্যন্ত সেবা করছে হিয়া, এটা সানভি আমাকে বলছে। এবং আমি সানভিকে জিজ্ঞেস করতাম যে সরফরাজ যে বাবা তোমাকে মানে আদর করে কিনা, বললো যে না, উনি আমার আদর করে। হ্যাঁ, উনি আমাকে কখনো ধমক দেয় না, কোনো কথা বলে না, আমাকে আদর করে। আমি এই জন্য যে আচ্ছা আমার মেয়েটা নিরাপদে আছে, ওখানে আছে, তো এই জন্য তো আমার ঝগড়া করার দরকার ছিল না। আমি যখনই মানে সুযোগ পাইতাম আমি ওরে নিয়ে আসতাম। তো এর মধ্যে অনেকেই আমাকে বলছেন যে আমি লোভী পুরুষ। হ্যাঁ, আসলেই আমার অনেক লোভ। কারণ হচ্ছে আমি যখন ঢাকায় ছিলাম আমার একটা অ্যাড ফার্মের বিজনেস ছিল। তো যে কোনো কারণেই হোক আমি অ্যাড ফার্মে যখন রাজস্ব বোর্ডের একটা কাজ পাই আয়কর দিবসের, তখন এটা ছিল আমার অ্যাড ফার্ম দেওয়ার, শঙ্খচিল মাল্টিমিডিয়া আমার অ্যাড ফার্মের নাম ছিল। তো আমার অ্যাড ফার্ম দেওয়ার প্রথম কাজ ছিল এই আয়করের এটা। তখন এটা তো আপনারা যারা অ্যাড ফার্মে আছেন, যারা অ্যাড ফার্মে মানে গভর্নমেন্ট রিলেটেড কোনো দিবসের কাজ যারা করেন, আপনারা তো জানেন। আমি তখন ওখানে কাজ করছিলাম, ওদের কাছে তো একটা এগ্রিমেন্টে সিগনেচার করে তারপরে নিয়ে আসতে হয়, কারণ আমি যে কাজগুলো নিলাম এই কাজগুলো তাদেরকে বোঝাই দিতে হয়। তখন তুমি অনেক অসুস্থ। পরে আমি যেহেতু আমার ঢাকায় আমি আর তুমি একসাথে থাকতাম, আমাদের তো আর কেউ ছিল না ওদের সেবা করার মতো, অনেক অসুস্থ। তখন আমার পাশে ফ্ল্যাটে থাকতে হচ্ছে, আমি তখন কাঁঠাল বাগানে থাকতাম, আমার পাশের ফ্ল্যাটে থাকতো রফিক, ও ঢাকাতেই থাকে, আমারই বন্ধু মানুষ, সে তার পরিবার নিয়ে থাকতো। তো ওখানে তার ট্রিটমেন্ট করাইতে যায় আমি
তারে নিয়ে সময় দিতে যায় ওই কাজগুলো আমি আমার পকেটে ড্যামারেজ দিয়ে করাইছি। তো এখান থেকে তারপরে অনেক কারণেই যখন গভর্নমেন্ট চেঞ্জ হয় তখন আমি কোনো রাজনৈতিক ফিগার না, যার কারণে আপনারা জানেন যে সরকারি কাজগুলা যারা রাজনীতির সাথে রিলেটেড তারাই নিয়ে যায়, তারাই করে ফেলে। তখন আমি চলে আসলাম। আসার পরে আমি ই কমার্স eso.com নামে একটা ই কমার্স সাইট ছিল, একটা অনলাইন পেজ ছিল, ওখানে আমি জব করছি কমার্শিয়াল এক্সিকিউটিভ হিসেবে। জব করার পরে ওখানে কিছুদিন এক্সপিরিয়েন্স গেদার করার পরে আমি নিজে আগার গাইতে থেকে আমি নিজে একটা বিজনেস দাঁড় করাই, অনলাইন বিজনেস। এটার নাম ছিল সানভি কালেকশন। আমি আবার বলি আপনাকে, সেটার নাম ছিল সানভি কালেকশন। তখন আমি প্রোডাক্ট আনতাম বিডিবিতান.com, শ্যামলিতে। এটার মালিক ছিল ইভান। ওনার কাছ থেকে আপনার জুয়েলারি আইটেম, অর্নামেন্টস, গ্যাজেট এগুলো আনতাম ওনাদের কাছ থেকে। এবং ওয়াসিম ফারুক নিউ মার্কেটে, উনি ইন্ডিয়া থেকে শাড়ি কাপড় ইম্পোর্ট করে, ওনার কাছ থেকে আমি শাড়ি কাপড়গুলো আনতাম। এবং অনেক যখন আমি eso.com এ অনেক ভেন্ডরদের সাথে আমার রিলেশন ছিল, তো তারা আমাদের বিভিন্নভাবে অনেক ধরনের আইটেম দিয়ে আমাকে হেল্প করতো। তো তারপরে ওখান থেকে ওই বিজনেসটা আমি মানে, এটা তো এত বিশাল একটা মানে সেক্টর যেখানে অনেক হিউজ একটা ইনভেস্ট লাগে, আমার ওই এবিলিটি ছিল না। তারপরে আমি উত্তরাতে যাই। ওইখানে আমার কিশোরগঞ্জের একজন ফ্রেন্ড, বর্তমান যে বাংলাদেশ ফুটবল টিমের যে ক্যাপ্টেন আছে জামাল ভুঁইয়া, তার খালাতো ভাই তুষার, অনেকে আলামিন নামে চিনে। ওই 13 জামাল ভুঁইয়ার বিল্ডিং এ আমি, আমার বন্ধু, আমার একজন কাজিন, আমরা তিনজন মিলে ই কমার্সের বিজনেস শুরু করি, ভ্যান্ডবিডি.com। তো ওইখানে আমরা মাত্র শুরু করছি। হ্যাঁ, সানভির কিছু ছবি দেখবেন আমি দিয়েছি, ওইখানে ওঠানো ছিল। হ্যাঁ, ছোটবেলা, তখন মেবি সানভির 3 বছর কি 4 বছর বয়স, 3 বছর বয়স, মেবি 3 3.5 এরকম। তো তখন আমরা ওইখানে থাকতাম, হিয়াও থাকতো আমাদের সাথে। তো এর মধ্যে মানে খুব টানাপোড়েনের মধ্যেই আমি চলতেছিলাম, নতুন একটা বিজনেস আস্তে আস্তে দাঁড় করাইতেছি। তো তখন আমাদের অনেক মানে কষ্ট হচ্ছিল চলতে, বাসা ভাড়া, ঢাকায় থাকলে হ্যাঁ কিভাবে মানে চলতে হয় আপনারা তো জানেন, একটা বাচ্চার খরচ, সংসারের খরচ, অনেক খরচ আছে। তো আমার খুব কষ্ট হয়ে যাচ্ছিল। তখন আমি তনিরে বললাম যে দেখো, আমাদের সবকিছুই আছে, আমি সানভিকে নিয়ে কেন এখানে মেয়েটারে কষ্ট দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও। তার একটাই উত্তর ছিল যে আমি ঢাকায় আসছি বাড়ি ফিরে যাওয়ার জন্য না, আমি ঢাকায় আসছি বাড়ি ফিরে যাওয়ার জন্য না। আমি বলছি, তুমি যাবা না কেন, মেয়েটাকে কেন কষ্ট দিবে, আমি একটু দাঁড়াই, আমার বিজনেস প্রতিষ্ঠানটা একটু দাঁড়াক, তারপরে আমার ইনকামটা বাড়ুক, তারপর তুমি আসো। তো যাই হোক, সে আসে নাই। আস্তে আস্তে সে অন্য ওর মতো করে ফ্রিডম ভাবে চলার চেষ্টা করছে। তা আমি সানভি নানার সাথে কথা বলছি, উনিও বোঝানোর চেষ্টা করছে। এবং আমার ওই বিজনেসের টাকা আমার মা দিছে, জুয়েলারি বিক্রি করে আমার মা দিছে। এবং তার সাথে একটা মানে এই সমস্ত বিষয় নিয়ে মানে কি বলবো, আমি তো সবকিছুর পরে সে তো আহ, কত কথা বলতে তার তো বাজলো না। হ্যাঁ, কত কথা বলতে তো তার বাজলো না। তো এখন হচ্ছে যে তারপরে হলো কি, যখন ওর সাথে আমি ওদের রাইখা, যখন আমার সাথে মানে সেপারেশনে চলে গেল, আমি সবকিছু ছেড়ে পাগলের মতো, আমি বিজনেস নাই, সংসার নাই, বাচ্চা নাই, সবকিছু ফেলে আমি পাগলের মতো যখন কিশোরগঞ্জে আসলাম। আসার 6 মাস 7 মাস পরে আমি আবার নতুন করে কিছু করা শুরু করলাম। তখন আমি সানভি কালেকশন পেজটা পাই নাই, এটার অ্যাডমিন ছিলাম আমি আর তনি দুজন। ওই পেজটা পাই নাই। তারপর আর নতুন করে কোনো মানে পেজ ওপেন করব, আবার এটার পিছনে ইনভেস্ট করব। হ্যাঁ, ওখানে অনেকগুলো মানে লাইকার ছিল, ফলোয়ার ছিল, এরকম ছিল, ভালো সেলও ছিল টুকটাক। তারপর সে শুরু করলো সানবিজ নিউ থেকে সে সানবিজ বাই তনিতে আসছে। তা আমি এগুলো নিয়ে কারোর সাথে কখনোই কোনো কমপ্লেন করি নাই, কখনো কারোর কাছে যাইও নাই, কোনো ধরনের কথাও বলি নাই। তো সে আমার পরিবারের নামে, আমার নামে অনেক ব্লেম দিছে। আমি কিন্তু শুধুমাত্র যে সানভি আমার কাছে আসতেছে যাচ্ছে, এবং সানভি যে আমার কাছে আইসা কিভাবে ছিল, তার দাদা দাদির কাছে কতটা আদরে ছিল, সেটা কিন্তু টনি আপনাদের সামনে স্বীকার করছে। ইভেন সানভি যখন আমার কাছে আসতে যাইতো, তখন কিন্তু আপনারা কেউ বলতেও পারবেন না, যে কিশোরগঞ্জে কেউ বলতে পারবে না যে সানভিকে নিয়ে আমি ওপেন ঘুরে বেড়াইছি, কোথাও পোস্ট দিছি যে দেখো আমি সানভির বাবা, এরকম কখনোই বলি নাই। তো রোজায় আমি যখন খুব প্রেশার দিচ্ছিলাম, সানভিকেও আমি বলতেছিলাম যে বাবা দেখো, মুসলমানদের এরকম এরকম শর্ট কাপড় পরে, তুমি তো এখন ছোট, তুমি একটা সময় বড় হবা, এগুলা আমাদের ইসলাম ধর্মে নিষেধ করা আছে। তো ছোট মানুষ আমার এখানে থাকলে যেভাবে বুঝে, ঢাকায় গেলে ওর মা যেভাবে বোঝায়, একটা শিশু হচ্ছে কাদা মাটির মতো, আপনি যেভাবে তাকে গড়ে তুলবেন সে ঠিক ওইভাবেই গড়ে উঠবে। তো এখন অনেক কথাই হয়তোবা আমি এর মধ্যে ঢাকায় যাই, আমি আমার সানভির সাথে দেখা করতে। গত
রোজা ঈদের পরে যখন আমি রোজা দিয়ে আসছি, সে অনেক কান্নাকাটি করছে। এবং যেহেতু আমি সানভীর আইন বলে যে ওর মা যদি রাখতে চায় ওর মার কাছে থাকবে, তো সারফরাজের বাবা যতদিন ছিল আমার তো প্রবলেম ছিল না, আমার মেয়েটা ওখানে সেফ ছিল। তো এখন শুনতেছি যে সে পাঠায় দিবে কোথায়, আমার মেয়েকে জানুয়ারি মাসে লন্ডনে পাঠায় দিবে, এবং এমন একটা মানুষের কাছে পাঠায় দিবে আপনাদের মাধ্যমে, এই অনলাইনের মাধ্যমেই কিন্তু আমি জানতে পারছি যে উনি একজন ক্রিমিনাল। পৃথিবীর কোনো বাবা, আপনারা যারা বলতেছেন মেয়ে লন্ডনে যাক, তুই তো একটা অশিক্ষিত গেয় মূর্খ ভূত, তুই কিভাবে বুঝবি লন্ডনের পড়াশোনার কত মূল্যায়ন এই সে, আমি আমি মূর্খ, মেনে নিছি আমি মূর্খ, এতে তো কারো সমস্যা নাই, আমি তো কারো কাছে যায় বলিও নাই। হ্যাঁ, আমি তো কারোর কাছে যায় বলিও নাই। তো আমি যখন আমার সন্তানকে আমি তো জেনে শুনে একজনের কাছে পাঠিয়ে দিতে পারি না। আমি জেনে শুনে এরকম একজন ক্রিমিনালের সান্নিধ্যে আমার মেয়ে থাকবে, যার কার নামে যেন ওর নামে অথবা ওর কোনো ভাইয়ের নামে এই ধরনের এই নারী কেলেঙ্কারি অথবা নারী পাচারের সাথে সে জড়িত, এগুলা জেনে আপনি কি আপনার সন্তানকে দিয়ে দিবেন যে ইংল্যান্ডে যায় তুমি মানুষ হও, ভালো হও, আপনার বাচ্চার নিরাপত্তা কি আপনি পাবেন? আমি আমার সন্তানকে ভিক্ষা করে খাওয়াবো, কিন্তু আমি তো আমার সন্তানের জীবনটাকে রিস্কে ফেলাই দিব না। আমার আমি তো গতকালকের লাইভটা এবং আজকে সানবিকে নিয়ে আমি এই ধরনের লাইভ করছি। আপনারা যারা বলছেন যে সানবিরে ইউজ করে আমি কি করছি, যে ওই আমার প্লট বিজনেস, ফ্ল্যাট বিজনেস, এগুলোর কথা আমি বলছি। আমি এটা হচ্ছে আমার চাচার প্রতিষ্ঠান আলমগীর হোসেন সিটি, ওখানে আমি চাকরি করি। এর আগে অসংখ্য লাইভ আমার আছে এগুলো নিয়ে। হ্যাঁ, অসংখ্য লাইভ আমি করছি। তা আমি এই কথাগুলো, আমি রাজনীতি নিয়ে কথা বলছি, দেশ নিয়ে কথা বলছি, আমি দেশের শান্তি নিয়ে কথা বলছি, সবকিছু নিয়ে আমি কথা বলছি। কারণ একজন সচেতন নাগরিক হিসেবে আমার এই কথাগুলো বলা উচিত, আমি এই জন্য বলছি। আর এখন কেন আসছি, এতদিন তো আমার সান্ডি আমার কাছে আসছে, আমার সান্ডি আমার সাথে কথা বলছে, আমার সান্ডি আমার বাসার সবার সাথে কথা বলছে, যখন ইচ্ছা তখনই কথা বলছে। আমার কোনো কোনো বাইন্ডিংস এর মধ্যে পড়তে হয় নাই, কোনো বাইন্ডিংস এর মধ্যে পড়তে হয় নাই, কোনো রুলস ছিল না, কোনো কিছু ছিল না। যখন ইচ্ছা তখন সান্ডি আমার ফোন দিয়েছে, যখন প্রয়োজন তখন আমি সান্ডির সাথে কথা। সম্মানিত দর্শক, এই যে কথাগুলা শুনেছেন তন্নিকে নিয়ে যে কথাগুলা বলেছে তার সাবেক স্বামী, কথাগুলা আদৌ কি সত্য কিনা, যুক্তিসঙ্গত কিনা, কথাগুলো কি সত্য হতে পারে কিনা, সেটা দর্শক আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দর্শক সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে দর্শক আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।